হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট। রাত এখন বাজছে 2টো। মধ্যরাতে কিন্তু পাবলিশ হয়ে গেছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত গেজেট, অর্থাৎ যার অপেক্ষাতে 10 বছর পর্যন্ত বাংলার যুবক যুবতীরা ওয়েট করেছে, বাংলার যুব সমাজ ওয়েট করেছে একটা এসএসসির জন্য। 2016 সালের লাস্ট এসএসসি হয়েছিল এবং সেই এসএসসিটাও কিন্তু জলে চলে গেছে, জলে তলিয়ে গেছে। এর ফলে এতদিন ধরে ওয়েট করে আছে বাংলার শিক্ষিত যুব সমাজ, বিএড করার যুব সমাজ, যে কবে একটা সুযোগ পাবো, কবে একটা সুযোগ পাবো। অবশেষে সেই সুযোগ কিন্তু চলে এসেছে এবং এসএসসি নিয়োগ সংক্রান্ত সেই নতুন গেজেট যেটার আমরা ওয়েট করছিলাম সেটা চলে এসেছে। রাত 12:30 নাগাদ এই গেজেট চলে এসেছে, কিন্তু আমি একটু রিসার্চ করছিলাম যে এই গেজেটটা অরিজিনাল কিনা। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এই এসএসসির গেজেটটা কিন্তু লাইভ হয়ে গেছে, অর্থাৎ এটা অফিসিয়াল গেজেট। আমি স্ক্রিনশটও করে রেখেছি যাতে কোনো প্রবলেম কারণ না হয়। তো এই গেজেটে কি বলছে, এখানে নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং আপার প্রাইমারি রুলস এবং রেগুলেশন সংক্রান্ত গেজেট এসেছে, যেখানে পিটি হবে কি হবে না এটা পুরো পরিষ্কার হয়ে গেছে এবং কারা এই পরীক্ষাতে বসতে পারবে, একাডেমিক স্কোর কত রয়েছে এবং 2025-এর এই গেজেটে 2016-র গেজেটের থেকে কি কি চেঞ্জেস রয়েছে, কত কত মার্কস কোন কোন ডিপার্টমেন্টে রয়েছে এবং 10 নম্বর যে টিচিং এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছিল সেটা এখানে কিভাবে মেনশন রয়েছে, এটা নিয়ে আদৌ কোনো মামলা হতে পারে কি পারে না, গভর্নমেন্ট এই টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 দিতে পারে কি পারে না, সেটা নিয়ে পুরো ক্লারিফাই করবো আজকের এই ভিডিওটাতে। এবং বিএড 23-25 এবং বিএড 24-26 এই পরীক্ষার জন্য এলিজিবল কিনা পুরো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেবো। তাই পুরো ভিডিওটা সবার দেখতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এসএসসি গাইডেন্স সম্পূর্ণরূপে পাওয়ার জন্য অবশ্যই এসজি টিউটোরিয়াল গাইডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে এবং প্রচুর শেয়ার করে দিতে হবে, কেননা বিস্তারিত আলোচনা রয়েছে। 20 থেকে 22 মিনিটের এই ভিডিওটা হতে চলেছে, যাতে সব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা জানতে পারো। যা যা প্রশ্ন থাকে সেগুলো কমেন্টে লিখতে পারো। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। প্লিজ ভিডিওটা প্রচুর লাইক চাই, আমি লাইক টার্গেট রাখছি 2000 এবং প্লিজ একটু শেয়ার করে দিও। তো অবশেষে দীর্ঘ 10 বছর পর কলকাতা গেজেট কিন্তু আমাদের সামনে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের কলকাতা গেজেট, যেখানে আমরা দেখতে পাচ্ছি নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং আপার প্রাইমারি কিন্তু গেজেট প্রকাশিত হয়েছে। তো একদম মেন পয়েন্টে চলে যাব এবং অনেকে এই গেজেটটা দেখার পর সন্দিহান হয়ে যাবেন যে এখানে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য কেন 10 নম্বর দেওয়া হয়েছে এবং এটা নিয়ে আদৌ কেসের কোনো গ্রাউন্ড আছে, ইয়েস অর নো। তো আমি আমার দিক থেকে একটা বলার চেষ্টা করব, বাকিটা আপনারা আপনাদের যেমনটা মনে হবে সেই অনুযায়ী কিন্তু বলতে পারেন। তো দেখুন, একদম কলকাতা গেজেট এটা পাবলিশ হয়ে গেছে এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানে এটা পুরোপুরি এখন কিন্তু লাইভ হয়ে গেছে। আমি কমপ্লিটলি দেখার পরই আপনাদেরকে এই ভিডিওটা করে জানাচ্ছি। দেখুন, 29 তারিখে এই গেজেটটা পাবলিশ হয়ে গেছে। একদম আমি বেশি কথা বলবো না। এখানে যে 2019 থেকে শুরু করে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে রুলস এবং এনসিটির যে রুলস মেনে এই গেজেট পাবলিশ হয়ে গেছে, যেখানে নবম, দশম, একাদশ, দ্বাদশ টিচিং রিক্রুটমেন্ট তার গেজেট কিন্তু পাবলিশ হয়েছে। কি কি জিনিস চেঞ্জেস এসেছে আমি একটু আপনাদেরকে বলি, তারপর আপনারা বাকি জিনিস কিন্তু নিজেরাই বুঝে যাবেন যে কি কি বিষয় রয়েছে। বয়স এখানে রাখা হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে, জানুয়ারি মাসের 1 তারিখে 21 হতে পারে। এবং সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা আপনাদের বলি, যেটা বলা হয়েছে যে অ্যাপিয়ারিংটা বসতে পারবেন, অর্থাৎ বিএড 23-25 বা বিএড 24-25 যারা রয়েছে তারা এই মুহূর্তে বসতে পারবে কি পারবে না, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন এই মুহূর্তে উঠে দাঁড়িয়েছে, তাই তো। তো সেটাও বলে দিচ্ছি। এবং এখানে এজ রিল্যাক্সেশন, যেমন সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, যেটা সুপ্রিম কোর্টের 3 এপ্রিলের রায় এবং সুপ্রিম কোর্টের 17 এপ্রিলের যে ম্যাট মামলার যেটা ছিল, মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে যেটা ছিল, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এজ রিল্যাক্সেশন অবশ্যই থাকছে, প্রত্যেকের জন্য থাকছে, যারা বিশেষ করে টিচিং প্রফেশনে ছিলেন তাদের জন্য থাকছে। এবং এজ রিল্যাক্সেশনের জায়গায় এখানে বলা হয়েছে নবম, দশম, একাদশ, দ্বাদশ। ওকে, এবার আমি চলে আসি একদম নিচে রিপোর্ট অনুযায়ী। অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করা হবে ইংরেজি বাংলা সমস্ত কাগজে। ওকে, অ্যাপ্লিকেশন ফর্ম যেটা অনলাইনে দেওয়া হবে এবং টাইম টু টাইম যেটা সেটা আসবে। এটা কিন্তু গেজেট নিয়ম নীতি এখানে বলা রয়েছে। এরপরে আসবে ডাইরেক্ট যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা। ওকে, অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনের পর মেথড অফ সিলেকশন প্যানেল থেকে শুরু করে এগুলো যদি তোমাদের লাগে তোমরা অবশ্যই বলবে, আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের এইগুলো নিয়ে ভিডিও করে দেবো, চিন্তার কিন্তু কোনো কারণ নেই। এবার আমি চলে আসছি, দেখো ভ্যালিডিটি অফ প্যানেল, যেটা ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেন ভ্যালিড ফর 1 ইয়ার ফ্রম দ্য ফার্স্ট ডেট অফ কাউন্সিলিং। অর্থাৎ এখানে বলে দেওয়া হয়েছে যে প্যানেলের ভ্যালিডিটি 1 বছর থাকবে। ওএমআর শিট কিন্তু প্রিজার্ভ করা হবে 2 বছরের জন্য বলা হয়েছে। ওএমআর শিটস অফ দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল বি ডিস্ট্রয়েড বাই দ্য সেন্ট্রাল
School Service Commission after 2 years from the date of expiry of the panel. The scanned images of the OMR sheets shall be preserved for 10 years. অর্থাৎ যে প্যানেলের ডেট থাকবে সেই ডেট অফ প্যানেল অর্থাৎ 1 বছর প্যানেলের ডেট থাকবে, তারপর 10 বছর পর্যন্ত মিরর ইমেজ অর্থাৎ স্ক্যান্ড ইমেজ থাকবে, আর 2 বছর পর যে ডেট থেকে 2 বছর পর এই যে ওএমআর এটা কিন্তু বা ওএমআর এর যে হার্ড কপি সেটা কিন্তু তোমাদের নষ্ট করে দেওয়া হবে। দেখো যে রুলস বলা হয়েছে 9 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে আসল খেলা, যে রুলসটা এবং এবার কি কি চেঞ্জেস এলো আগের বারের তুলনায় সেটা বলে দিচ্ছি। দেখো এখানে চলে এসছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। এটা যারা 23-25-এর ক্যান্ডিডেট রয়েছে তারা খুব ভালো করে মন কান দিয়ে দেখো, যাতে বা 24-26-এর ক্যান্ডিডেট রয়েছে তারা মন কান দিয়ে দেখো যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। ওকে, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন সঙ্গে এজ লিমিটের কথা বলা হয়েছে। এসেনশিয়াল কি কি? দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন he she must possess the minimum qualification prescribed by the NCTE 9-10 এর ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ধরো 14ই জুলাই লাস্ট ডেট আমাদের রয়েছে, ঠিক আছে, 14ই জুলাই আমাদের লাস্ট ডেট রয়েছে। সেই 14ই জুলাইয়ের মধ্যে যদি তোমার ডিগ্রি বা ট্রেনিং কমপ্লিট হয়, এনসিটির মিনিমাম যে কোয়ালিফিকেশন বলা হয় অর্থাৎ যেটা এই 9-10-এর ক্ষেত্রে বলা হচ্ছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট, যে কোনোতে একটাতে 50% মার্কস যদি তোমাদের থাকে এবং বিএড যদি থাকে আমরা আবেদন করতে পারবে। সেটা কত? লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন রিসিভিং এর লাস্ট ডেট 14ই জুলাইয়ের মধ্যে যদি সেটা কমপ্লিট হয় বিএড, তবে অ্যাপ্লাই করতে পারবে। এর থেকে তোমরা বুঝে গেলে যে 23-25 বা 24-26 যাদের জুলাই 14-র মধ্যে বিএড কমপ্লিট হবে না তারা অ্যাপ্লাই করতে পারবে না। বা মাস্টার্সে দেখা যাচ্ছে অনেকের গ্র্যাজুয়েশনে 50% নেই, পাস অনার্স মিলেও নেই, বা শুধু অনার্সেও নেই, শুধু পাশেও নেই, মাস্টার্স দেখিয়ে তারা হয়তো 50% করে অ্যাপ্লাই করতে চাইতে, তাদের ক্ষেত্রে প্রবলেম কি? 14ই জুলাইয়ের মধ্যে তাদের যদি মাস্টার্স হোক বা গ্র্যাজুয়েশন হোক সেটা কমপ্লিট না হয় তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না। ওকে, এখানে বলা হচ্ছে যে বিএড থাকতেই হবে, বিএড কমপ্লিট থাকতে হবে, যেহেতু এটা চাকরির পরীক্ষাতে ওই টাইমের মধ্যে, অর্থাৎ অ্যাপিয়ারিং এই যে কথাটা এখানে কিন্তু মেনশন নেই, কাজেই 23-25 বা 24-26-এ কিন্তু তোমরা বসতে পারবে না। এবার বলা হচ্ছে দেখো 4 ইয়ার বিএ বিএড বা বিএসসি বিএড যারা করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে। এবার বলা হচ্ছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর সাবজেক্ট মাস্ট পাসড অ্যাট লিস্ট দ্য গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন 300 ফুল মার্কস সেই পেপারে তোমাদের পড়ে থাকতে হবে। অনেকে আছো পাস সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো, তাদের 300 মার্কস নেই, সেটা একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু 300 মার্কসের পেপার তোমাদের এখানে পড়ে থাকতে হবে, এটা বলা হয়েছে। এবার 9-10-এর ক্ষেত্রে তোমাদের যেটা কোয়ালিফিকেশন আমি বলে দিই যে বিএড, এখানে কিন্তু একটা জিনিস দেখো, বিএড এবং এখানে স্পেশাল বিএডদের কথা কিন্তু কোথাও উল্লেখ নেই, মেবি এটা পরবর্তী ক্ষেত্রে উল্লেখ করে দিতে পারে। এখানে বলা হয়েছে ব্যাচেলর অফ এডুকেশন ফ্রম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এখানে বিএড স্পেশাল বিএড এটা কিন্তু আলাদা করে মেনশন করেনি, এটা নিয়ে একটা প্রবলেম তৈরি হতে পারে, ঠিক আছে। এবার দেখো মিনিমাম 21 ইয়ার্স থেকে 40 বছরের মধ্যে 1 জানুয়ারি 2025-এ বয়স তোমাদের হতে হবে, এবং রিল্যাক্সেশন যেমন ওবিসিরা পায় তেমনি কাস্ট যারা এসসি এসটি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপরা পায় তেমনি পাবে, এবং এজ রিল্যাক্সেশন সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী পাওয়া যাবে সেটা বলে দেওয়া হয়েছে টাইম টু টাইম। ওকে, ফর কনসিডারেশন অফ দ্য অ্যাপ্লিকেশন ইন এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অফ দ্য অনলি ওয়েস্ট বেঙ্গল অ্যাজ অন বিফোর, ঠিক আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে অথরিটি থাকবে সেই অনুযায়ী যাদের থাকবে তারাই এটা পাবে। গেল আমাদের 9-10-এর ক্ষেত্রে। 11-12-এ কি বলছে? এজ রিল্যাক্সেশন কোয়ালিফিকেশন কি? 11-12-এর ক্ষেত্রে সেম, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশন, অর্থাৎ যেটা 14ই জুলাইয়ের মধ্যে যদি ফর্ম ফিল আপের ডেট লাস্ট ডেট 14ই জুলাই থাকে তার মধ্যে ডিগ্রি বা ট্রেনিং কমপ্লিট করতে হবে। 21 থেকে 40 বছরের মধ্যে এখানেও বয়স হতে হবে, যেমন 9-10-এর ক্ষেত্রে বলেছি এখানেও সেম রয়েছে, কোনো চিন্তা নেই। এবার এখানে বলে দেওয়া হয়েছে পোস্ট গ্র্যাজুয়েটে 50% মার্কস কিন্তু তোমাদের পেতেই হবে, এবং বিএড অবশ্যই কমপ্লিট থাকতে হবে, পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তবেই তুমি পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাপ্লাই করতে পারবে নিজের সাবজেক্টে। ওকে, এবার অনেকেই বলবে আমি গ্র্যাজুয়েশনে এই সাবজেক্ট নিয়ে পড়েছি, পোস্ট গ্র্যাজুয়েশন এই সাবজেক্ট নিয়ে পড়ছি, আমি কোনটাতে অ্যাপ্লিকেবল। এবার দেখো এখানে কিন্তু কোনোটা বলে দেওয়া হয়নি কে কোনটাতে অ্যাপ্লিকেবল, একসাথে দুটো দেওয়া যাবে কিনা। সাধারণত একসাথে দুটো পরীক্ষা দেওয়া যায়, সেটা নোটিফিকেশন এলে পরিষ্কার হবে, এখানে সেটা বলা নেই। ওকে, এটা জাস্ট 10 বছর পরে একটা নিউ রুলস এসেছে, সেই রুলস অনুযায়ী তোমাদের বলা হচ্ছে। এবার দেখো এজ রিল্যাক্সেশন ফ্রেশ ক্যান্ডিডেট বা ফ্রেশ সিলেকশন প্রসেসে কিরকম হবে?
যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বলা হয়েছে সেটা। এছাড়া এসসি এসটি ওবিসিরা বয়সের ছাড় পাবে। এবার দেখো পোস্ট গ্রাজুয়েট 50% মার্কস অনেকে পেয়েছে, সেই অনুযায়ী 50% পোস্ট গ্রাজুয়েটে 50% মার্কস অথবা বিএসসি বিএড যদি কারো থাকে বা বিএড থাকে সেও কিন্তু অ্যাপ্লিকেবল। ওকে, তো এইভাবে পুরো প্রসেস কিন্তু হতে চলেছে। এই ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর এ সাবজেক্ট হ্যাভ মাস্ট পাসড অ্যাট লিস্ট দ্য পোস্ট গ্রাজুয়েশন লেভেল এক্সামিনেশন, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন লেভেলের যে এক্সামিনেশন সেটা কিন্তু পাস করে থাকতে হবে সেই কনসার্ন সাবজেক্টে। তো এটা গেল আমাদের পোস্ট গ্রাজুয়েশনের যে টোটাল যোগ্যতার মাপকাঠি, সেই যোগ্যতার মাপকাঠিটা। এবার আসছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং ফর আপার প্রাইমারি লেভেল। আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে কি বলা হচ্ছে, ক্যান্ডিডেটকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আপার প্রাইমারি বলতে আমরা কি বোঝাচ্ছি, আপার প্রাইমারি বলতে আমরা বোঝাচ্ছি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যে ক্লাস থাকবে সেটা। মাউস আমি খুব ভালো লিখতে পারছি না, এটা তোমরা একটু মানিয়ে নিও। ওকে, তো ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যেটা সেটা হচ্ছে আপার প্রাইমারি লেভেল থাকবে, বা 5 থেকে 8 পর্যন্ত। এখানেও কিন্তু 21 থেকে 40 বছর পর্যন্ত বয়স সীমা 1 জানুয়ারি ওই ইয়ার অর্থাৎ 2025-এর মধ্যে থাকতে বলা হচ্ছে। এবং সুপ্রিম কোর্টের যে কনসিডারেশন, যেহেতু এখানে কিন্তু সুপ্রিম কোর্টের যেহেতু নির্দেশিকা নেই, কাজেই ওই যে জায়গা সেটা থাকবে। এবং এখানে বলা হচ্ছে লাস্ট ডেটের মধ্যে তোমাদের কি বলা হচ্ছে, লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন হি সি মাস্ট qualification বা মিনিমাম কোয়ালিফিকেশন পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ আপার প্রাইমারি টেটের যে নিয়োগ হবে সেই নিয়োগের আগে যে টেট পরীক্ষা হবে পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্টে তোমাদের পাস করে থাকতে হবে। এটা কিন্তু রিক্রুটমেন্টের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা। ওকে, তো এখানেও কিন্তু সেম জিনিস রয়েছে। আপার প্রাইমারিতে আগে টেট হয়, সেই টেট কোয়ালিফাই করলে তবে তোমরা কিন্তু সাবজেক্টের জন্য এক্সাম দিতে পারো, পরে কিন্তু পরবর্তী ক্ষেত্রে নেক্সট স্টেপে তোমরা এক্সাম কিন্তু দিতে পারো। ওকে, তো এটা বলে দেওয়া হয়েছে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, মেবি ফার্স্ট সেকেন্ড অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ। ওকে, এগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে। আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রেও কিন্তু তোমাদের যেটা গ্র্যাজুয়েশনের সাথে যদি ডিএলএড থাকে সেটা তোমাদের এখানে গ্রহণযোগ্যতা পাবে, গ্র্যাজুয়েশনের সাথে যদি বিএড থাকে সেটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে। এটা পরবর্তী ক্ষেত্রে টাইম টু টাইম যেটা আসবে, আপার প্রাইমারি যখন নোটিফিকেশন আসবে, পরিষ্কার নোটিফিকেশন, সেখানে কিন্তু বলে দেওয়া হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। ওকে, এবার চলে আসি 9-10-এর ক্ষেত্রে যে মার্কস সেটা কি হবে, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট ছিল, যে মার্কসটা কি হতে চলেছে। তার আগে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে 2016-তে যেটা ছিল 9-10-এ 55 মার্কের রিটার্ন পরীক্ষা হয়েছিল, এবং এখানে একাডেমিক কোয়ালিফিকেশন বা প্রফেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ বিএড এবং গ্র্যাজুয়েশন বা মাস্টার্স মিলে 35 ছিল একাডেমিক টোটাল, এবং পার্সোনালিটি টেস্টে ছিল কিন্তু 10। এবারে কিন্তু সেই জায়গাটা চেঞ্জ হয়ে গেল। কিভাবে চেঞ্জ হয়ে গেল একটু দেখো। এখানে তোমাদের রিটেন পরীক্ষা 55 জায়গাতে এবার হবে কিন্তু 60 মার্কের রিটেন পরীক্ষা, অর্থাৎ সাবজেক্টে 60 মার্কের রিটেন পরীক্ষা হবে, যেখানে তোমাদের শুধুমাত্র সাবজেক্টের পরীক্ষা হতে চলেছে, পিটি বা অন্য কোনো বিষয় কিন্তু থাকছে না। অর্থাৎ 2016 সালে যে সিলেবাস মেনটেন করা হয়েছিল সেটা সেম থাকছে, এবং সিলেবাস থেকে শুরু করে এভরিথিং এগুলো প্রপার যে নোটিফিকেশন আসবে সেখানে কিন্তু পুরো বিষয়টা থাকবে। এবার দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা সেটা 10 মার্কস রাখা হয়েছে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনে 10 মার্কসটা কিসের ভিত্তিতে দেওয়া হবে, অর্থাৎ এখানে 60 মার্কসের 60খানা এমসিকিউ থাকবে 1 নাম্বার করে, সেই অনুযায়ী তোমাদের গোল করতে হবে ওএমআর শিটে। এডুকেশনাল কোয়ালিফিকেশন। নেক্সট আসছে একাডেমিক পার্ট। একাডেমিক পার্টে থাকছে 10, অর্থাৎ এই হয়ে গেল 70। একাডেমিক পার্টে 10টা কিভাবে পাবে, তোমাদের গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যে সাবজেক্টে করেছো সেই সাবজেক্টের মার্কস অনুযায়ী, তোমাদের মার্কস অনুযায়ী কিন্তু এখানে চলবে। 60%-এর অ্যাবাভ যদি তুমি পাও গ্র্যাজুয়েশনে তাহলে বা পোস্ট গ্র্যাজুয়েশনে, সেটা 10 মার্কস তুমি এখানে পেয়ে যাবে। বিলো 60 থেকে 50-র মধ্যে থাকলে তুমি 8 মার্কস পাবে, এবং বিলো 50 মার্কস যদি তোমার থাকে, অর্থাৎ 50%-এর নিচে, 50%-এর নিচে হলে সে তো এক্সামই দিতে পারবে না, সেক্ষেত্রে 6 মার্কসের যে ব্যাপার সেটা এখানে থাকবে। এটা গেল টোটাল 60, 10, 70। আর বাদ বাকি 30 তাহলে কোত্থেকে আসবে, এই যে জায়গাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, এবং রোল প্লে করছে প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ আগের যে টিচিং এক্সপিরিয়েন্স সেই টিচিং এক্সপিরিয়েন্স অনুযায়ী 10 মার্কস কিন্তু থাকবে। এখানে যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা টিচার নয়, তাদের কিন্তু এই 10 মার্কস তারা পাবে না। এই টিচিং এক্সপিরিয়েন্সটা নিয়েই কেসের সম্ভাবনা ইচ অ্যান্ড এভরিথিং সেটা প্রবলভাবে হচ্ছে। কেননা এই টিচিং এক্সপিরিয়েন্সটা যদি দেওয়া হয় সুপ্রিম কোর্টের রুলস অনুযায়ী, বা সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছিল যে টিচারদের চাকরি চলে গেছে তারা এক্সট্রা কোনো ফেসিলিটি পাবে না এজ রিল্যাক্সেশন ছাড়া, সেখানে এই 10 মার্কসের যে টিচিং এক্সপিরিয়েন্সটা দেখানো হলো, এইখানে রাজ্য সরকার একটা লু ফলের মধ্যে পড়তে পারে, কিন্তু আবার লু ফল থেকে বেঁচে বেরোনোরও তাদের কিন্তু একটা প্রসেস আছে। কি প্রসেস বলছি, এই 10টা যে নাম্বার টিচিং এক্সপিরিয়েন্সে কিভাবে পাওয়া যাবে, দেখো
যদি কেউ সেকেন্ডারি লেভেল অর্থাৎ মাধ্যমিক লেভেল বা উচ্চ মাধ্যমিক লেভেলে গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট অ্যাডেড বা গভর্নমেন্ট স্পন্সার্ড কোনো স্কুলে চাকরি করে, সেটা পার্মানেন্ট টিচার হতে পারে বা কন্ট্রাকচুয়াল বেসিস হতে পারে, বা কন্ট্রাকচুয়াল বেসিস পার্মানেন্ট বা কন্ট্রাকচুয়াল বেসিস হতে পারে, সেই সেই সমস্ত টিচাররা এখানে প্রত্যেক বছর তাদের চাকরির জন্য 2 মার্কস করে এক্সট্রা পাবে। কিভাবে পাবে? তো কোনো টিচারের 5 বছর এখানে হয়ে গেছে তাদের যোগ্যতা, ঠিক আছে, মানে 5 বছর সে টিচিং করেছে, 5 বছর যদি সে টিচিং করে তাহলে 5 × 2, এখানে কিন্তু সে 10 মার্কস পেয়ে যাবে, কেননা প্রত্যেক বছর এখানে বলে দেওয়া হয়েছে 10 মার্কস করে ক্যান্ডিডেটটা পাবে। ওকে, তো এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল কিন্তু প্লে করছে। এখানে আরেকটা জিনিস উল্লেখ করা হয়েছে কি না, 10 মার্কস ওরাল ইন্টারভিউ, অর্থাৎ এখান থেকে দেখো এই 60 গেল, 60 10 70, ওকে, 70-এর সাথে এই 10 মার্কস হচ্ছে আমাদের টিচিং এক্সপিরিয়েন্সে হচ্ছে। আর এবার আসছে ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন। ইন্টারভিউ মৌখিক যেটা ইন্টারভিউ হবে সেখানে থাকবে 10, তাহলে হয়ে গেল কত, 70, 60 10 70 10 80, আর এখানে হচ্ছে লেকচার এবং ডেমনস্ট্রেশন একটা দিতে হবে, অর্থাৎ সেখানে এলডি অনুযায়ী তোমাকে পড়াতে হতে পারে বা একটা চ্যাপ্টার দিয়ে দিতে পারে, সেই অনুযায়ী তুমি পড়ালে তোমার 10 মার্কস এখানে থাকবে, 10-এর মধ্যে তুমি যেটা পাবে, অর্থাৎ বলা ভালো ইন্টারভিউতে হয়ে গেল 20 মার্কস। ওকে, এই জায়গাতে কিন্তু একটা বিরাট পসিবিলিটিস থাকছে। তো এখান থেকে পুরো বিষয়টা তোমরা মোটামুটি বুঝতে পারলে যে কিভাবে কিভাবে নাম্বার বিভাজনটা করা হলো। ওকে, টিচিং এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমরা 10 মার্কস পাচ্ছ যারা যারা টিচার ছিলে বা ছিলেন, আর ওরাল ইন্টারভিউতে থাকছে 10 মার্কস, আর লেকচার বা ডেমনস্ট্রেশনে থাকছে আমাদের কত, 10 মার্কস। তো এই জায়গাতে কিন্তু একটা বড় গল্প তৈরি হতে চলেছে, ঠিক আছে, এই ইন্টারভিউতে যে 20 মার্কস এটা কিন্তু একটা বড় গল্প হতে চলেছে। এবার আসি, এই যে 10 মার্কস টিচিং এক্সপিরিয়েন্স, এখানে কেস হওয়ার সম্ভাবনা তো আছে, কিন্তু আবার নাও থাকতে পারে। কি জন্য বলছি, একটা লজিক আমার দিক থেকে যেটা মনে হয়েছে সেটা তোমরা একটু আমাকে বলো যে আমি ঠিক বলছি নাকি। দেখো, প্রথম কথা হচ্ছে এই যে টিচাররা যাদের চাকরি চলে গেছে, শুধুমাত্র তাদের চাকরি চলে গেছে বলে তারা যে বা এই নাম্বার পাচ্ছে সেটা নয়। ধরে রাখো 2005 সালে যারা চাকরি পেয়েছে, ধরে রাখো 2007 সালে যারা চাকরি পেয়েছে, 2010 সালে যারা চাকরি পেয়েছে, তাদের ট্রান্সফারের জন্য তারা আবার এই পরীক্ষাতে বসে। আর এখানে বলে দেওয়া হয়েছে যে ফ্রেশ সিলেকশন, ফ্রেশ সিলেকশন যখনই কোনো জায়গাতে বলা হবে তখন কিন্তু এই পরীক্ষাটা কাদের জন্য হচ্ছে কি বৃত্তান্ত এরকম নয়। 2016 সালে একটা এসএসসি হয়েছিল, সেটা প্যানেল বাতিল হয়ে গেছে। 2025-এ গভর্নমেন্ট একদম ফ্রেশ ভাবে নতুন সিলেকশন নিচ্ছে। যারা ইন সার্ভিস টিচার রয়েছে 2016-র ক্যান্ডিডেট 31শে মে পর্যন্ত স্কুলে যেতে পারবে, তাদের চাকরি চলে গেছে, চাকরি খাতা কলমে চলে গেছে, তারা 31 তারিখ পর্যন্ত যেতে পারবে, এই সমস্ত বিষয় সেখানে রয়েছে। কিন্তু তারা এখনো কিন্তু ইন সার্ভিস রয়েছে, তো সেই ইন সার্ভিস হিসাবে তারা যদি সুযোগ পায় সেক্ষেত্রে 10 মার্কসটা তারা মেবি পেতে পারে। আবার এখানে সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে কিন্তু ভায়োলেটও মেবি রাজ্য সরকার করলো না, কেননা টিচিং এক্সপিরিয়েন্স যারা আগের টিচার রয়েছে তারা যদি নতুন করে এই পরীক্ষাতে বসতেছে, এটা তো ওপেন টু অল হয়ে গেছে। ওপেন টু অল যখনই হয়েছে তখন পুরনো যারা টিচার রয়েছে, যারা 2016 নয়, 2010 11 বা 8 9-এর, তাদের ক্ষেত্রে এই 10 যে টিচিং এক্সপিরিয়েন্স রাজ্য সরকার দিচ্ছে এবং গভর্নমেন্ট স্কুলেরই বা গভর্নমেন্ট অ্যাডেড বা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলেরই, এটা শুধুমাত্র তাদের জন্য ধার্য হচ্ছে। এর মধ্যে যদি 2016-র ক্যান্ডিডেটরা ইন সার্ভিস হিসেবে বিবেচিত হয়, যেহেতু তারা এখন স্কুলের সাথে কানেক্টেড, স্কুলে তারা যাচ্ছে, কাজেই সেই দিক থেকে এই 10 মার্কসের জায়গায় তারাও আসবে। কিন্তু এই 10 মার্কস যেটা রাজ্য সরকার দেওয়ার সিস্টেম করেছে, সুপ্রিম কোর্ট বলেছিল ওই টিচারদেরকে স্পেশাল সুবিধা দেওয়া যাবে না। রাজ্য সরকার কিন্তু সাপও মূল্য লাঠিও ভাঙলো এরকম একটা ব্যাপার করেছে। এই 10 মার্কস একটা ওভারঅল টিচিং এক্সপিরিয়েন্স রেখেছে, এটা সবার জন্য প্রযোজ্য, যাতে করে কেউ কোনো প্রশ্নচিহ্ন তুলতে না পারে যে এটা শুধুমাত্র 2016-র জন্য দেওয়া হলো, এটা সবার জন্য দেওয়া হলো। এবার এক্ষেত্রে কি বলবে, যারা আগের টিচার তারা তো যোগ্য এই টিচিং এক্সপিরিয়েন্সটা পাওয়ার, তো সেই জায়গাতে কিন্তু এই গেজেটে কোনো ভুল নেই। কিন্তু এর ফলে, কিন্তু এর বাইরেও যদি কোনো আইনি জটিলতা থাকে বা আইনি কোনো সিস্টেম থাকে, আইনজীবীরা বোঝেন, সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারবো। ওকে, তো আমার ছোট বুদ্ধিতে আমার যেটা মনে হয়েছে সেটা আমি আপনাদেরকে বললাম। এবার আমরা চলে আসছি 11-12-এর যে বিষয়টা। 11-12-এর যে টিচিং এক্সপিরিয়েন্সের ব্যাপারটা, সেটা কি না, রিটেন এক্সামিনেশন হবে, তারপরে টিচিং এক্সপিরিয়েন্স এখানেও থাকবে। 11-12-এর সেম রয়েছে, রিটেন এক্সামিনেশন 60 মার্কের, 60খানা এমসিকিউ থাকবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে থাকবে 10 মার্কসের। এখানে সেম 60 মার্কস যারা পাবে বা তার উপরে তাদের 10 মার্কস থাকবে, 60 থেকে 50-এর মধ্যে 8 মার্কস, আর বিলো 50 থেকে এখানে থাকবে 6 মার্কস, ঠিক আছে। টিচিং এক্সপিরিয়েন্স 11-12-এর ক্ষেত্রেও 10 মার্কস দেওয়া হয়েছে, এবং এখানে প্রত্যেক বছরের হিসেব করে 2 মার্কস করে টিচিং এক্সপিরিয়েন্স যারা অলরেডি ইন সার্ভিস টিচার রয়েছে তারা পাবে। এবং ওরাল ইন্টারভিউতে এখানে 10 মার্কস রয়েছে, এবং লেকচার ডেমনস্ট্রেশনে
10 মার্কস কিন্তু রয়েছে। ওকে, তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। এবার আমরা চলে আসছি সিলেকশন পোস্ট অফ আপার প্রাইমারি লেভেল। আপার প্রাইমারিতে একাডেমিক স্কোরটা এখানে বলে দেওয়া হয়েছে, গ্র্যাজুয়েশনের যে মার্কস রয়েছে সেই অনুযায়ী 10 পাওয়া যাবে, যেখানে 60 থেকে 60 ওপরে থাকবে 10 মার্কস, বিলো 60 থাকবে 8 মার্কস এবং বিলো 50 থাকবে 6 মার্কস। ওকে, টেটের ওয়েটেজ এখানে 40 করা হয়েছে, অর্থাৎ টেট কোয়ালিফাই যারা থাকবে তাদের থেকে 40 মার্কস এখানে নিয়ে নেওয়া হবে। রিটেন এক্সামিনেশন এখানে ওএমআর বেসড হবে 25 মার্কের, এটা মেবি সাবজেক্টের পরীক্ষাই হতে চলেছে, বাকিটা পরবর্তী ক্ষেত্রে বলবো। আর ওরাল ইন্টারভিউ থাকবে এখানে 15 মার্কসের, আর লেকচার ডেমনস্ট্রেশনে থাকবে কিন্তু 5 মার্কস। এই হয়ে গেল বিষয়টা। আর এখানে 4 এবং 5 কিন্তু কম্পালসারি, অর্থাৎ বোর্ডের সামনে, ইন্টারভিউ বোর্ডের সামনে তোমাকে অ্যাপিয়ার হতেই হবে। পিরিয়র টিচিং এক্সপিরিয়েন্স এটা 5 মার্কস, এটা বলে দেওয়া হয়েছে প্রত্যেক বছর এক মার্ক করে এখানে টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হবে। ওকে, তো এখানে 5 মার্কস আপার প্রাইমারি ক্ষেত্রেও থাকছে। তার পরবর্তীতে তোমাদের যেমন যা সিস্টেম সেইভাবে চলবে, প্রসেস হবে কম্বাইন্ড যে মেরিট লিস্ট সেই অনুযায়ী পুরো আসবে, তারপরে মেরিট অনুযায়ী ডাক হবে, কাউন্সিলিং প্রসেস বা এই সমস্ত যে বিষয় এগুলো কিন্তু থাকবে। তো দেখো এটা প্রিন্সিপাল সেক্রেটারির পক্ষ থেকে বেরিয়েছে। তো এই গেল পুরো ম্যাটারটা। এরপরে সিলেবাস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো পরবর্তী ক্ষেত্রে আসবে সেগুলো আমি 1 বাই 1 জানাবো। এবার তোমরা এখানে প্রশ্ন করো আমাকে, যার যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, প্রচুর শেয়ার করো, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।